তো বন্ধুরা, তোমরা যারা আজকের মক টেস্ট দিয়েছো একটু চটপট মিলিয়ে নাও যে তুমি কতগুলো প্রশ্ন সঠিক করতে পেরেছো। দেখো, আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, একটু চটপট মিলিয়ে নেবে কেমন। দেখো, প্রথম প্রশ্নটা কি ছিল, যে নেট জাতীয় পণ্য থেকে জাতীয় আয় পেতে গেলে কি বিয়োগ করতে হবে। অপশন 3 অর্থাৎ অপ্রত্যক্ষ কর, মাথায় রাখবে। অপ্রত্যক্ষ কর যদি আমরা বাদ দিই নেট জাতীয় আয় থেকে, তাহলে পরে আমরা পেয়ে যাব জাতীয় আয়। অপশন 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে অপ্রত্যক্ষ কর। 2 নম্বর প্রশ্নটা কি ছিল, যে কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত। গুজরাট যারা করছে তোমাদের সঠিক উত্তর। কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে রয়েছে। তারপরে প্রশ্ন কি ছিল, যে আমাদের জাতীয় গান বন্দে মাতরম কে লিখেছেন। বলো কি করেছো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন 3 সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো, ছলিয়া নৃত্য, ছলিয়া নৃত্য ড্যাশে পরিবেশিত হয়, কি করেছো বলো। উত্তরাখণ্ড। অপশন 2 যারা করছো তোমাদের সঠিক উত্তর, যে ছড়িয়া নৃত্য উত্তরাখণ্ডে পরিবেশিত হয়। বলছে কোন সালে বা কত সালে ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কার্যকর হয়েছিল। কার্যকর হয়েছিল, বলো কত সালে, কি করেছো। 1972 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিম্নের কোনটি এস আকৃতির মহাসাগর, কোনটি করেছো। এস আকৃতির মহাসাগর কি করেছো, সঠিক উত্তর অপশন 4 যারা করেছো, যে আটলান্টিক মহাসাগর তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো, মানুষের চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রিত হয় ড্যাশের মাধ্যমে। কোনটির মাধ্যমে আলোর পরিমাণ নিয়ন্ত্রিত হয়, কি করেছো। পিউপিল, পিউপিল। অপশন 3 যারা করেছে তোমাদের সঠিক উত্তর। বলছে গৌতম বুদ্ধর ধর্মচক্র প্রবর্তন কোথা থেকে শুরু হয়, বলো। গৌতম বুদ্ধ তার ধর্মচক্র প্রবর্তন কোথা থেকে শুরু করেছিল। সারনাথ, সারনাথ যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো, অলিম্পিক খেলায় ভারতের প্রথম ব্যাডমিন্টন পদক কে জিতেছেন, কি করেছো বলো। অপশন 3 সাইনা নেওয়াল। অপশন 3 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বলো। কোন ধারায় মৌলিক অধিকার রয়েছে, 12 থেকে 35। অপশন 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সময় ধরে থাকা মুখ্যমন্ত্রীকে, কি করেছো বলো। অপশন 2 জ্যোতি বসু। অপশন 2 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে কাগজের মুদ্রা চালু করার কৃতিত্ব দেওয়া হয়, বলো। এই যে ব্যক্তিগুলোর মধ্যে কাকে কাগজের মুদ্রা, কাগজের মুদ্রা কি করেছো, মোহাম্মদ বিন তুগলক। অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরে প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি দৃষ্টি শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোনটি কোনটি দৃষ্টি শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কি করেছো। অপশন 4 ভিটামিন এ। চলে আসি পরের প্রশ্নে, কি ছিল, যে লাল লিটমাস নীল হয়ে যায় এমন একটি দ্রবণের পিএইচ কি হতে হবে, দেখো কি করেছো। অপশন ডি অর্থাৎ 10, মাথায় রাখবে 10 হতে হবে, ঠিক আছে, পিএইচ মানটা, তবেই লালটা নীল হয়ে যাবে। বলছে দেখো, ভারতের তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটি, বলো। ভারতে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি। অপশন 3 যারা করেছো অপসরা। অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধে কে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিল, বলো। ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিল কে, কি করেছো। অপশন 3 যারা করেছো হেক্টর মুনরো। হেক্টর মুনরো আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম মহিলা জুরি সদস্য হিসাবে কে ইতিহাস তৈরি করেছে, বলো। বলো সঠিক উত্তর এখানে কি করেছো। সঠিক উত্তর এখানে হবে অপশন 4, যে বিলকিস মির, ঠিক আছে, মাথায় রাখবে যে বিলকিস মির, ঠিক আছে, ভালো প্রশ্ন ছিল। বলছে নিম্নলিখিত কে নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে কম, বলো। একদম সহজ একটা প্রশ্ন। পৃথিবীর মধ্যে সব থেকে জনসংখ্যা কম কোন দেশে রয়েছে, ভ্যাটিকান সিটি। অপশন 3 যারা করেছে তোমাদের সঠিক উত্তর। বলছে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত কে, বলো। ইজি প্রশ্ন ছিল, আজকে বেশিরভাগই ইজি প্রশ্ন রেখেছি। দাদা সাহেব ফালকে। অপশন 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বলছে ভারতীয় জাতীয় পতাকার মানে ডিজাইনার কে ছিলেন, বলো, মানে ডিজাইন কে করেছিল। অপশন 1 পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আগা খান কাপ কিসের সঙ্গে যুক্ত, বলে ফেলো, কি করেছে উত্তরটা। হকি, হকি যারা করছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছে কোনটি তাপের সর্বোত্তম সুপরিবাহী, বলো এর মধ্যে কোনটা তাপের সর্বোত্তম সুপরিবাহী, কি করেছো, রৌপ্য বা রূপ। অপশন 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ড্যাশ নামে পরিচিত, বলো। মৌলানা আবুল কালাম আজাদ কি নামে পরিচিত ছিলেন, কংগ্রেস সোয়াব নামে পরিচিত, সোয়াব বা সোবয় নামে পরিচিত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। পাইথন কি, বলে ফেলো। পাইথন, পাইথন কিন্তু সাপ নয়, মানে সাপের কথা এখানে চিন্তা ভাবনা করো, অপশন অনুযায়ী সঠিক উত্তর করবা। বলো পাইথন হচ্ছে কি, কি করেছো, মাথায় রাখবা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ উচ্চ স্তরের ভাষা। অপশন 2 সঠিক উত্তর। বলছে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি কে লিখেছেন, জওহরলাল নেহেরু। অপশন 3, অপশন 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলো এবার দেখো, ম্যাথের প্রশ্নগুলো আমি একটু চটপট সমাধান করার চেষ্টা করব, একটু চটপট দেখে নিবা। বলছে একটি বর্গাকার মাঠের বাহু এত মিটার, এটির ভেতরে হচ্ছে চারদিকে 2 মিটার চওড়া একটি পথ রয়েছে, পথের ক্ষেত্রফল, পথের কোন দিকে রয়েছে, ভেতরে রয়েছে, ভেতরে থাকলে 4 ইন্টু রাস্তা
তারপরে তোমার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকবে যে বাহু মানে এসকে আমি বাহু দিয়ে ধরলাম, বাহু বিয়োগ রাস্তা, ভেতরে বললে বিয়োগ রাস্তা হবে, আর যদি বাইরে বলতো তাহলে শুধু এইটা প্লাস হতো। বিষয়টা বুঝতে পারলে? এটা সূত্র, এই সূত্রগুলো কিছু কিছু বিষয় মাথায় রাখবা, অত বেশি ঘেটে ঘুটে তোমাকে মানে আর কি করে ছবি এঁকে ঠেকে করতে হবে না, ঠিক আছে, যাতে টাইমটা তুমি একটু বাঁচাবা। তাহলে এখানে দেখো ডব্লু মানে রাস্তা কিন্তু, ঠিক আছে, তাহলে ডব্লুর জায়গায় তুমি 2 রাখবা, সঙ্গে সঙ্গে বলবা এস মানে হচ্ছে 50 বিয়োগ 2, তাহলে এদিকে হচ্ছে 8 গুণ 48, 48, 48কে 8 দিয়ে গুণ করলে কত হয় বলো? 4টা 32 মানে 320, আর 8টা 64, 320 আর 64 যোগ করলে 384। অপশান 1, অপশান 1 যারা করেছো তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা কি করেছো দেখো, একটু মিলিয়ে নাও। বলছে প্রতি কেজি গমের মূল্য এত % হ্রাসের কারণে রাম এত টাকায় 5 কেজি বেশি কিনতে সক্ষম হয়, তাহলে গমের আসল পরিমাণ কত হবে? আসল পরিমাণ কত হবে? দেখো দেখো 20% হ্রাস, 20% মানে কি আগে বার করো, 20% মানে 1/5, মানে 5 ছিল আগে, 1 কমে গেছে, বর্তমানে 4 হয়েছে, 5-এ 1 কমেছে মানে বর্তমানে 4 হয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি যে কত কমেছে, 1 ইউনিট কমেছে, 1 ইউনিট কমেছে বলে সে 5 কেজি বেশি পাচ্ছে, মানে 5 কেজি বেশি কিনতে পাচ্ছে। তাহলে 1 ইউনিটের মান যদি 5 কেজি হয়, 5 ইউনিটের মান হচ্ছে 5 5 25 কেজি। আগে সে 25 কেজি কিনতে পারতো, আর বর্তমানে এখন আসলে মানে এখন এখন হচ্ছে তাহলে গমের আসল পরিমাণ, আসল মানে এখন নতুনটা জানতে চাইছে, ঠিক আছে, আসল পরিমাণটা এখন কত হবে? এখন হচ্ছে 1 ইউনিট সমান যদি 5 হয়, 4 ইউনিট সমান 4 5 20, 20 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়েছে অপশন 3। চলো সরল অঙ্কটা দেখে নাও। সবার আগে কি করবা? সবার আগে দেখা মাত্র অফ, 1 মিনিট একটু নিচে করে নি, হ্যাঁ দেখো অফ মানে এর কাজটা করো, এর কাজটা করার আগে তুমি এই যে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃতই বানাও। দেখো 5টা 40 আর 41, 1 হাতে 4, 40 আর একে তোমার হচ্ছে 40 আর 4 44, 44/8 অফ, অফ মানে গুণ, এদিকে রয়েছে 4/7, আর এইদিকে গুণ হিসাবে 9/5। ব্যাস কাটাকাটি করো। দেখো এই 4 দিয়ে এটাকে কাটলে 2, তাই তো 2 হলো। এবার দেখো 7 দিয়ে যদি এদিকে কাটো, 6 7টা 42, 42, আর এদিকে তোমার হচ্ছে হ্যাঁ 42 হচ্ছে, আর এদিকে থাকছে হচ্ছে 21, তার মানে 3 7 21, 63। আর এবার তুমি কাটবে, দেখো আর কোনটা কাটা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, 63/2 ইন্টু 9/5, ঠিক আছে। দেখো দেখো তুমি এখানে 63 এটা এইভাবে রাখো, এটুকু কাজ করে আমরা কি পেলাম, এইটুকু কাজটা আগে করে নিলাম, 63 63/2। আচ্ছা এই ভাগ রয়েছে, আমরা গুণ দেবো, গুণ দিলে পরে ডান দিকে যেটা থাকে সেটা উল্টে যায়, একবারে আমরা লিখে দিই উল্টে যায়, 63/2কে আমরা 2/63 করলাম, গুণ দিলাম, ভাগটাকে গুণ দিলাম, আর এদিকে 20 রয়েছে বিয়োগ হিসাবে। এবার তোমার গুণ হিসাবে ওপরে 9 নিচে 5, এটা আমরা কেটেছিলাম না, তাই না? 7 নং 63, 7 5 দিয়ে কাটলে 4 5 20, -4, তাহলে -4 দুগুণি 8, -8/7। এই টোটাল কাজটা করা হয়ে গেল, -8/7 পেলাম। একটু একটু সময় লাগছে, দেখো -8/7 পেলাম, মাইনাস চিহ্ন দিয়ে এখানে দেখো 7 7 7 6 13, 13 13/7, তাহলে নিচে 7, ওপরে দুটো যোগ হয়ে যাচ্ছে 21, -21, তাহলে -21কে 7 দিয়ে ভাগ করলে -3, -3 যারা করেছো অপশান 2, অপশান 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে একটি তার বাঁকানো, বলছে বাঁকানোর ফলে সৃষ্ট বৃত্তের ক্ষেত্রফল এত হচ্ছে বর্গ সেমি হয় আর কি। বলছে যদি তারটি বাকি একটি বর্গক্ষেত্র তোমার হচ্ছে তৈরি করা হয়, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো একটা তার ছিল এতটা, সেই তারটাকে বাঁকিয়ে কি করা হলো, একটা বৃত্ত তৈরি করা হলো, আর সেই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে কত 154, মানে 154। তাহলে আমাদের আগে কি করতে হবে, আমাদের আগে পরিধি বার করতে হবে, তবেই তো মানে তারটা যতটা লম্বা যেটা বাঁকিয়ে গোল করলাম সেটাকেই তো বাঁকিয়ে গোল না করে এবার এই তারটাকে এইভাবে দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করবো, তাই না? তার মানে আমরা কি করছি, কিসের উপর কাজ করছি, পরিসীমার উপর কাজ করছি, পরিসীমা বার করতে হবে। এবার পরিসীমা বার করতে গেলে এবার ক্ষেত্রফল থেকে দেখো আগে পরিসীমা বেরোবে, ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার, এটা সমান বলেছে 154, তাহলে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 154। দেখো 22 দিয়ে এটাকে তুমি কাটো, 11 দিয়ে কাটলে 2, 11 4, 2 দিয়ে কাটলে 7, তাহলে 7 গুণ 7, আর স্কোয়ার সমান 7 7টা 49, মানে আর এর মান 7, আর এর মান 7। বুঝতে পারলে বিষয়টা? আর এর মান যদি 7 হয় তাহলে পরিধি সমান 2 পাই আর, আমি একবারে করে দিচ্ছি, 2 ইন্টু 22/7, পায়ের মান তো 22/7 ইন্টু আর হচ্ছে 7, 7 7 কেটে গেল, থাকলো 44 হচ্ছে পরিধি। তাহলে তোমার হচ্ছে বৃত্তের পরিধিও যা, বর্গক্ষেত্রের পরিসীমাও তাই হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি বলো, বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 4 ইন্টু বাহু, মানে 4 = 44 হলে এর মান পাবে 11, তাই তো? এর মান যদি 11 হয় তাহলে পরে এবার তুমি ক্ষেত্রফল বার করবা, ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার, 11 স্কোয়ার 121।
121 যারা করছো তোমাদের সঠিক উত্তর অপশন 3, ঠিক আছে। চলো পরে প্রশ্ন দেখো। দেখো বলছি যে 2 অঙ্কের সংখ্যা তোমার 37, 35 এত এবং এত, এদের গড় দিয়েছে 48, তাহলে এটা এবং এটার এদের গড় কত? দেখো সঙ্গে সঙ্গে তুমি তো জানোই যে গড় বার করতে গেলে কি করবা, যে কটা সংখ্যা রয়েছে তাদের যোগ করে সে কটা সংখ্যা দিয়ে ভাগ। দেখো এখানে দেখো 37, 35 এখন 6x, দেখো 6টা কোন ঘরে রয়েছে? 6টা তুমি বলবা দশকের ঘরে রয়েছে। দশকের ঘরে মানে 6 এর স্থানীয় মান কত? 60 আর এক্স এর প্রকৃত মানে এক্স এর মান তো এক্স, সেটা আমরা জানি না, এক্সই রাখো, অসুবিধা নেই। এখানে দেখো এখানে x6, এক্স এর মানে স্থানীয় মান কত? 10, অর্থাৎ 10x প্লাস 6। একটু দেখে নাও, তাহলে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, তাই চারটে সংখ্যা পেয়েছি, তাই 4 দিয়ে ভাগ করব, তাহলে গড় বেরিয়ে যাবে। আর ওরা বলছে গড় সমান হচ্ছে 48, ব্যাস এইটুকু দেখো, যোগ করো। 30 আর এদিকে 40 হচ্ছে 70, 70 আর 60 হচ্ছে 130, 7 5 12, 130 আর 12 হচ্ছে 142, 142 আর এই 6, 142 আর 6 কত? 148, 148 প্লাস দেখো এখানে একটা এক্স আর এখানে 10টা এক্স, তাহলে 11টা এক্স, 11x বাই 4, এটা সমান হচ্ছে 48। দেখো তাহলে 4টা এবার বজ্রগুণ হয়ে যাবে। দেখো 4 8 32 2, 3 16 আর 3 19, এটা সমান 148 প্লাস 11x। দেখো এটা এবার ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলবা 192 থেকে 148 গেলে হয় 44, তার মানে 11x সমান হচ্ছে, এখানেই লিখছি 44 হলে x এর মান হচ্ছে 4, ব্যাস অঙ্ক হয়ে গেছে। x সমান 4, x সমান 4 হলে এখানে বলবা 4 4 16 আর 3 19, 19 যোগ গড় বার করতে বলেছে তাই যোগ দিলাম, আর এখানে 4 আর 7 11, আর দুটো সংখ্যা তাই 2 দিয়ে ভাগ, সঙ্গে সঙ্গে বলবা 30কে 2 দিয়ে ভাগ করলে 15। অপশন 2 যারা করেছে তোমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো যদি 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত এত হয় এবং তাদের বর্গের সমষ্টি এটা হয়, তাহলে সমস্ত সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল কত? দেখো সঙ্গে সঙ্গে একটা 2 আছে, ওটা 2x ধরো তুমি, একটা 3x আর একটা হচ্ছে 5x, এদের বর্গ, এদের বর্গের সমষ্টি সমান যা বলবে তাই করবো। 13 6 8, দেখো তাহলে 2 2 4, 4x স্কোয়ার, 3 3 9x স্কোয়ার, 5 5 25x স্কোয়ার সমান এটা 1368। লেখা বোঝাচ্ছে তো? এইদিকে আমি বুঝতে পারছি না অবশ্য। দেখো যোগ করো, 25 আর 9 হচ্ছে কত? 25 9 হচ্ছে 34, 34 হচ্ছে 38, 38x স্কোয়ার ইজিক্যাল টু তোমার দাঁড়াচ্ছে 1368। এবার একটু কাটাকাটি আমাদের করতে হবে। দেখো 2 দিয়ে কাটলে 19, 2 দিয়ে কাটলে এদিকে হচ্ছে 6, এদিকে হচ্ছে 8, এদিকে 4, 19 দিয়ে যদি কাটো তুমি এদিকে হচ্ছে দেখো এদিকে এক্স স্কোয়ার ছিল, 19 দিয়ে কাটলে হচ্ছে কত হচ্ছে? 3 ঘর যাবে, 3 19 অং যদি তোমার হচ্ছে কত? 57, 57 যদি হয় তাহলে পরে থাকছে কত? এখানে 1 থাকছে, এদিকে 4 রয়েছে, এদিকে 114 থাকছে, তাহলে 6 6 6 নং 54, হ্যাঁ 6 হবে, 6ই হবে, অর্থাৎ এক্স স্কোয়ার যদি 36 হয়, এক্স এর মান 6, ঠিক আছে। এক্স সমান আমরা দেখলাম 6, এক্স সমান যদি 6 হয় তাহলে 2x মানে 6 দুগুণি 12, আর একটা 3x মানে 3 6 18 একটা, আর একটা হচ্ছে 5 6 30, ব্যাস যোগ করো, সঙ্গে সঙ্গে এটা সরি এটা 1, হ্যাঁ 18। দেখো 30 40 50 60, 60 60 কোথায় রয়েছে বস? অপশন 3, অপশন 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো 60 লিটারের একটি মিশ্রণে তোমার হচ্ছে 2:1 এই মধ্যে মিল্ক আর ওয়াটার রয়েছে 2:1, বলছে 1:2 অনুপাতে দুধ আর জল যুক্ত একটি নতুন মিশ্রণ পেতে হলে আমাদের কত পরিমাণ জল যুক্ত করতে হবে? কি অনুপাত হয়ে গেছে? এই অনুপাত হয়ে গেছে, আর আমাদের জল মেশাতে হয়েছে তাতে, তাই না? তাহলে এখানে দুধের সাথে সেরকানি হয়েছে, দেখো 2 ছিল 1 হয়ে গেছে, সমান করো, সমান করার সঙ্গে সঙ্গে বলবা নতুন অনুপাতটা পেলাম 2:1 2:4, তাই না? তাহলে দেখো আগে এবার দেখো দুধ তো একদম, এটা মিল্ক ছিল, এটা ওয়াটার ছিল, দুধটা একদম যা ছিল তাই আছে, আমরা জল মিশিয়েছি, তাহলে জলটা বাড়বে, অবশ্যই বেড়েছে, 1 থেকে 4 হয়েছে মানে 3 বেড়েছে, 3 ইউনিট বেড়েছে, আমরা দেখছিলাম। তাহলে দেখো আমরা দেখছি যে প্রথমে কত 2 ইউনিট আর 1 ইউনিট, 3 ইউনিট সমান 60 লিটার মিশ্রণ রয়েছে, তাই না? 3 ইউনিট সমান যদি 60 লিটার মিশ্রণ হয়, আমাদের 3 ইউনিটটি মিশাতে হয়েছে, অর্থাৎ 60 লিটারই মিশাতে হয়েছে, অর্থাৎ অপশন 3, অপশন 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরে প্রশ্নে বলছে 80 কিলোমিটারের বলছে যাত্রা একটি ট্রেন প্রথমে 60 কিলোমিটার পথ অতিক্রম করে এত কিমি পার ঘন্টা এবং অবশিষ্ট দূরত্ব এত কিমি পার ঘন্টা, সমগ্র যাত্রার গড় গতিবেগ। দেখো গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। দেখো মোট দূরত্ব তো আমরা দেখতে পাচ্ছি যে 80, সরি মোট দূরত্ব তো 80, তাই না? এবার 80-র 60 কিলোমিটার গিয়েছে 40-এ, এটা তাহলে যেটা হবে সেটা সময় আমরা বেরিয়ে যাবে, আর একটা গিয়েছে তোমার হচ্ছে, তাহলে 80 60 গেলে 80 20 থাকে, সেই 20 থাকে, সেই 20টা গেছে 20 কিমি পার আওয়ার স্পিডে, তাই না? তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এগুলো কাটলে কি হচ্ছে? দেখো ওপর 3/2 আর এখানে কিছুই থাকছে না, মানে 1 থাকছে, তাহলে 3/2 প্লাস 1, তাহলে 2 দুগুণি 2 অক্ষে 2 আর 3 5/2, তাহলে 80 বাই এখানে হচ্ছে 80/5/2 কি আমরা এইভাবে লিখতে পারি যে 80 ইন্টু 2/5,
অবশ্যই লিখতে পারি। 5 ষোলং 80, 16 ইন্টু 2, 16 দুগুণে 32। 32 যারা করেছে অপশান 3 যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে এত 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 দ্বারা ভাগ করলে একই অবশিষ্ট থাকবে? সর্বনিম্ন বলেছে লোয়েস্ট, লোয়েস্ট লসাগু। দেখো লোয়েস্ট থেকে লসাগু, তাহলে 12কে দেখো আমি একবারে করছি, লসাগু বার করো। লসাগু যদি তুমি বার করো এখানে 12 মানে 3 4 12, আর এদিকে 3 7 21, আর এদিকে হচ্ছে 5 7 35। যেটা কমন থাকে সেটা একবার নিতে হয়। দেখো 3 কমন আছে, দুটো আছে তাই একটা নেব, 7 দুটো আছে তাই একটা নেব, আর যেটা কমন নেই সেটা গুণ করে নিয়ে নেব। দেখো 4 5 20, তাহলে 3 7 20, 3 7 21, 21 দুগুণে 42, 42 মানে 420। 420 হলো সেই সংখ্যাটা, 420 হলো সেই সংখ্যাটা যেটা এই 12 বলো 21 বলো 35 যেগুলো মানে যে কোনো দিয়েই যেটা দিয়েই বলো না কেন ভাগ করলে মিলে যাবে। কিন্তু বলেছে যে 6 অবশিষ্ট থাকবে, 6 অবশিষ্ট থাকতে হবে মানে এর সঙ্গে আরও 6 যোগ করে দাও। 426 অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে একজন ছাত্রের মনোবিজ্ঞানের পাশ করার জন্য 20% নাম্বারের প্রয়োজন, সে 10% হচ্ছে নাম্বার পেয়েছে এবং 20 নাম্বারের জন্য ফেল করেছে, পাস মার্ক কত? দেখো তুমি এখানে এইভাবে করতে পারো যে মোট নাম্বার যদি তুমি এক্স ধরো, এক্সের 20%, মোট নাম্বারের 20% তো 5 নাম্বার, তাই না? আর ছেলেটা হচ্ছে মোট নাম্বারে 10% পেয়েছে এবং 20 নাম্বারের জন্য ফেল করেছে, মানে আরও 20 নাম্বার যদি সে পেতো, 20টা নাম্বার যদি সে পেতো তাহলে সে পাস করে যেত, তাই তো? তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা দাদা, তুমি এখানে কি বলবা? দেখো তাহলে এখানে দেখো এটা তুমি পার্সেন্টেজ মানে নিচে 100 কাটো, এই 0 0 কাটো, তাহলে 2x/10। একটু কেটেও এইভাবেও করতে পারো, অনেক রকমের সিস্টেম আছে। বাই এদিকে হচ্ছে কাটলে পরে তোমার হচ্ছে x/10, x/10 ইজিক্যাল টু 20। নাম্বারটা আমার এখানে দিতে হবে না, ঠিক আছে? তাহলে এখানে সঙ্গে সঙ্গে বলবা এটা এ পাশে নিয়ে আসো, বিয়োগ করে দাও। তাহলে 2x/10 থেকে x/10 গেলে শুধু x থাকে, x সমান 20, x/10 থাকে আর কি, ঠিক আছে? x/10 নিচে 10 রয়েছে, খেয়াল করি না আমি, বলতে ভুলে গেছি। আর এদিকে 20, তাহলে এবার বজ্রগ্রহণ করো, x সমান 200। x মানে কি? x মানে বস ধরেছিলাম মোট নাম্বার, মোট নাম্বার যদি 200 হয়, মোট নাম্বার 200 হয়, তার 20% পেলেই পাস করতো, তাহলেই পাস মার্ক। সঙ্গে সঙ্গে বলবা 40, 200 20% 40, অর্থাৎ অপশান 3। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন চলে আসি, বলছে এত টাকায় একটি মেশিন বিক্রি করার পর একজন দোকানদারের 20% ক্ষতি হয়েছে, মানে এই যে টাকাটা, এই টাকাটা 80%, আসলে টাকাটা 80% ভ্যালুর সমান। কত টাকাটা? এই যে 4800 টাকাটা, তাহলে 1% সমান বাই 80, আর তোমার হচ্ছে 20% লাভ করতে গেলে মানে 100% যদি আমরা বার করি তাহলে হচ্ছে যে এমন পরিমাণটা আসবে যেটা হচ্ছে তোমার ক্রয় মূল্য আসবে আর কি, মানে লাভও নেই লসও নেই। আর আমাদের 20% লাভ করতে তাহলে 120, তাই তো বস? লাভ ক্ষতির অঙ্ক করিয়েছি, হ্যাঁ করিয়েছি। দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা এখানে দাদা কাটাকাটি করো, দেখো এই 0 0 একটা কেটে দাও, এখানে হচ্ছে 6 হচ্ছে, তাই না? 6টা 48 হচ্ছে, মানে 60 হচ্ছে। দেখো 6 বারং 72, দেখো গুণ করো 6 বারং, বিষয়টা বুঝতে পারছো তো? আমি একটু তাড়াতাড়ি বলছি, 72 আর 2 শূন্য মানে 7200 টাকা। 7200 টাকায় বিক্রি করলে পরে তার হচ্ছে 20% লাভ হবে। অপশান 2, অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। পরে প্রশ্নে চলে যাই, বলছে একটি 2 অঙ্কের সংখ্যা এককের অঙ্কটি দশকের অঙ্কের দ্বিগুণ। দেখো অপশনের দিক দেখো, এককের অঙ্ক দশকের থেকে দ্বিগুণ কি? এককের অঙ্কটা দশকের থেকে অবশ্যই দ্বিগুণ, এখানেও দ্বিগুণ, এখানেও দ্বিগুণ, পরেরটা সবগুলোই তো দ্বিগুণ রয়েছে, ঠিক আছে? যদি সংখ্যাটির সাথে 27 যোগ করে তাহলে অঙ্কের অবস্থান পরিবর্তিত হয়। দেখো সংখ্যাটির সঙ্গে 27 যোগ করো, দেখো 24-এর সাথে 27 তুমি যদি যোগ করো, 24-এর সাথে 27 যোগ করলে কি অবস্থার পরিবর্তন মানে কি 42 কি হয়? হবে না। এর সঙ্গে 27 যোগ করলে কোনো দিন এই 21 হবে না। এখানে দেখো 63 হয় নাকি, দেখো 36-এর সাথে 27 যোগ করো, অপশান টেস্ট করবো সব, মানে কি বলবো, ওই এক্স ফেক্স ধরে করার কোনো যুক্তি নেই, ঠিক আছে? পরীক্ষায় তো অপশান থাকবে, এই অপশান টেস্ট করে এই টাইপের প্রশ্নগুলো সমাধান করবা। 36 টাকে 27 যোগ করে 63 হয়, দেখো 3, এদিকে হচ্ছে 5 এর 6, হ্যাঁ অবশ্যই, তাহলে 36 আমাদের সঠিক উত্তর। পড়ো চলো পরের প্রশ্ন দেখো, বলছে একটি ভগ্নাংশ এবং তার অনন্যকের যোগফল যদি এটা হয় তাহলে ভগ্নাংশটা কত? সঙ্গে সঙ্গে দেখবা, আমরা বলে দিয়েছিলাম আমি তোমাকে ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছিলাম, এই যে নিচে যেটা রয়েছে সেটা দেখো সংখ্যা দুটো গুণ করে আসে কিনা। 56 আছে, 7টা 56 হয়, 40 হয়, এটা হয় না, 72 আসছে, এ হচ্ছে না, তেমন অপশান 1 উত্তর হতে বাধ্য। কিছুই করতে হবে না, শুধু দিমাগটাকে কাজে লাগাতে হবে। দেখো বলছে একটি সংখ্যা আমরা থোড়ি জানি, সংখ্যাটার 44%, একবারে করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে করো। এবং একই সংখ্যা মানে সেই সংখ্যাটারই 33%, এটা হচ্ছে এদের পার্থক্য মানে বিয়োগফল, বলছে 286। বেশ সংখ্যাটাকে দেখে নিই, তাই না? সঙ্গে সঙ্গে বলবা দাদা নিচে 100, 100, তাহলে এদিকে 44x থেকে 33x গেলে 11x, একবারে করে দিলাম, এটা সমান হচ্ছে 286,
আর এদিকে 100 দুটো শূন্য পাশে চলে যাবে, তাই না? বজ্রগুণন করে এটা তুলে দিলাম। 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 22 আর এদিকে 6 মানে 66 আর দুটো শূন্য মানে হচ্ছে আমরা এক্স এর মান সংখ্যাটি পেলাম 2600, সংখ্যাটি পেলাম 2600। তাহলে এর 54% কত? সঙ্গে সঙ্গে বলবা 54% মানে নিচে 100 দুটো শূন্য ঝাপলাম। দেখো 54 আর 26 গুণ করো কত হয়? 54 আর 26 দেখো 4 ছক 24, ইউনিটে 4 আছে, দুটোতে আছে, তাই না? তাহলে আমাদের গুণ করেই দেখতে হবে। আচ্ছা একটু গুণ করো, ঠিক আছে? একটু অসুবিধা হয়ে গেলে গুণ করো। 24 8 24 2 8 আর 10 এর শূন্য, এদিকে 10 বসলো আর কি, 30 এর শূন্য 3 10 আর 3 13, ব্যাস যোগ করলে হচ্ছে 1404 হচ্ছে। 1404 মানে এটা 2 আমাদের, মানে অপশন 2। অপশন 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন। দেখো বলছে সোনম এত কিমি তোমার হচ্ছে নৌকায় পথ হচ্ছে স্রোতের প্রতিকূলে এত ঘন্টায় এবং স্রোতের অনুকূলে এত ঘন্টায় অতিক্রম করে, স্রোতের গতিবেগ কত? তাহলে দেখো প্রতিকূলে 35 ঘন্টায় যায় এত কিলোমিটার, আমরা দেখবো সবসময় ঘন্টায় কতটা যায়। তাহলে ঘন্টায় বার করতে গেলে যেটা রয়েছে এত কিলোমিটারকে যদি আমরা 35 দিয়ে ভাগ করি, তাহলে আমরা বলবো যেটা হবে সেটা হচ্ছে ঘন্টায় যায়। দেখো তুমি যদি 7 দিয়ে কাটো, 5 7 35, 7 হচ্ছে 7 7 49 70, 5 14 70 মানে 14 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে প্রতিকূলের তোমার হচ্ছে গতিবেগ আর কি, যায়। আর হচ্ছে অনুকূলে তোমার হচ্ছে 14 ঘন্টায় অতিক্রম করে তোমার 49, একটু লেখাটা এমন হচ্ছে কেন? 14 এক মিনিট, হ্যাঁ 14 দিয়ে যদি তুমি কাটো 7 2 7 দিয়ে কাটলে 70 মানে 35 হচ্ছে। এটা হচ্ছে অনুকূলে হচ্ছে 35, ঠিক আছে বেশ চলো। আর প্রতিকূলে দেখলাম 14। এবার আমরা জানি অনুকূলে 35, অনুকূল সমান নৌকা প্লাস স্রোত। আর প্রতিকূলে দেখলাম 14, প্রতিকূল সমান হচ্ছে কত তোমার হচ্ছে নৌকা মাইনাস স্রোত। দেখো আমাদের কি চেয়েছে? স্রোতের গতিবেগ কত? স্রোত চেয়েছে, তাহলে আমরা নৌকাতে সরাবো, নৌকা সরাতে গেলে এখানে মাইনাস দেবো আর সবগুলো মাইনাস করবো আর কি। তাহলে এখানে মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারলে? এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2s থাকছে, এটা উড়ে যাচ্ছে, এদিকে থাকছে বিয়োগ করলে তোমাদের কি দাঁড়াচ্ছে বলো তো? হ্যাঁ বিয়োগ করো, বিয়োগ করলে এখানে দাঁড়াচ্ছে কত বলো? 9, সরি 9 বলছি কেন, 1 হবে, 1 মিনিট, 1 আর এদিকে 2, 21 দাঁড়াচ্ছে, তাই না? তাহলে এস এর মান থাকছে কি 10.5, 10.5 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 4। অপশান 4 কেমন? চলো পরের প্রশ্ন দেখো। বলছে পি কিউ এর চেয়ে দ্বিগুণ ভালো কাজ করে এবং তারা একসাথে এত দিনে একটি কাজ শেষ করে, কাজটি একা পি কত দিনে করবে? দেখো পি আর কিউ রয়েছে, তাই না? এবার বলছে দেখো পি কিউ এর চেয়ে দ্বিগুণ ভালো কাজ করে, কিউ এর থেকে দ্বিগুণ ভালো কাজ করে মানে কিউ যদি 1 ইউনিট কাজ করে, পি তাহলে 2 ইউনিট কাজ করে। এটা হচ্ছে দক্ষতা, এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতার অনুপাত, ঠিক আছে? তাহলে এবার বলছে যে তারা একসাথে 36 দিনে কাজ, আমরা তো দেখতে পাচ্ছি যে পি 2 ইউনিট করে আর কিউ 1 ইউনিট করে, তাহলে তারা 3 ইউনিট করছে একসাথে। একসাথে 3 ইউনিট করছে পার ডেতে, হ্যাঁ ডেতে। একদিনে যদি 3 ইউনিট করে তাহলে 36 দিনে কত ইউনিট করবে? সঙ্গে সঙ্গে তুমি বলবা 3 36 সঙ্গে 108, টোটালে 100 ইউনিট কাজ। এটা হচ্ছে তাদের মোট কাজ, তাই না? এবার এই মোট কাজটাকেই যদি পি একা করে, পি এর ক্ষমতা তো 2 ইউনিট করে কাজ করা কতদিন লাগবে? দেখো 108কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 54 হচ্ছে, 5 দুগুণি 10 আর 4 দুগুণি 8, 54 হচ্ছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যদি সরল সুদের হার বার্ষিক 15% হয় এবং মূলধন এত টাকা হলে 3 বছরে সুদ আসল কত হবে? দেখো 3 বছর তুমি যেভাবে খুশি সূত্র ধরেও করতে পারো অথবা এভাবে করতে পারো। 3 বছর, 1 নম্বর বছর, 2 নম্বর, 3 নম্বর, তাই না? এবার আমরা জানি কি সুদের হার আর আসলটা গুণ করতে হয়। দেখো সুদের হার আসল গুণ করো, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য ঝেপে দাও, বাকিটা গুণ 24 আর 15 গুণ করলে হয় কত? 24 15 কত বলো বলো বলো? 24 15 হচ্ছে 360, 360 একটা শূন্য রয়েছে মানে 3600, 3600, 3600, ব্যাস এই হয়ে গেল সুদ। তাহলে 36 72 72 আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে বলো 36 কত হয়? 3 36 কত? 108, 108, 108 দুটো শূন্য মানে 10,800 টাকা কি হলো? সুদ হলো। আর আসল তো 24,000 রয়েছে, তাহলে 24 আর 10 হচ্ছে 34,800 টাকা। বিষয়টা বুঝতে পারলে? আসল রয়েছে 24,000 আর হচ্ছে 10,800 টাকা সুদ, 34,800, অর্থাৎ অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন। দেখো বলছে যদি 3 আর হচ্ছে 12 তৃতীয় সমানুপাতি এক্স হয় এবং 16 আর 4 গড় মানে মধ্য সমানুপাতি, ঠিক আছে? গড় সমানুপাতি বা মধ্য সমানুপাতি ওয়াই হয়, তাহলে এক্স আর ওয়াই এর অনুপাতটা আমাদের বার করতে হবে। দেখো তৃতীয় সমানুপাতি মানে আমরা জানি বি স্কোয়ার বাই এ, এগুলো কিন্তু আমি করিয়ে এসেছি, ঠিক আছে? বি স্কোয়ার মানে এ বাই এ মানে কি সবসময় প্রথমটা এ হয় আর পরেরটা বি হয়। তাহলে 12 12 144, 12 তুমি গুণ হিসেবে রাখো, 12 12 বাই 3, 4 হচ্ছে 48 হচ্ছে, 48 কি হচ্ছে? 48 হচ্ছে এক্স।
আর ওয়াই সমান দেখো, আর যে মধ্য সমানুপাতি বা গড় সমানুপাতি বার করার সিস্টেমটা আমরা কি বলেছিলাম, যে রুট ওভার এ ইন্টু বি। এগুলো একটু বলে দিলাম, মাথায় রাখবে, ঠিক আছে? অনেকে জানো না, একটু লিখে নাও। তাহলে এ মানে প্রথমটা আর বি মানে পরেরটা। তাহলে রুট ওভার 16 ইন্টু 4 মানে 16 জন্য 4 হবে, আর 4-এর জন্য 2 হবে, অর্থাৎ 4 দুগুণি 8। এদের কাটলে পরে 6টা 8 6:1, অর্থাৎ অপশান 3। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো এটা একটা মাথায় রাখার বিষয়, মাথায় রাখবে যে দুইটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু যাই হোক না কেন গসাগু সবসময় এক হবে। দুইটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হবে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। লসাগু যাই হোক না কেন আমাদের দরকার নেই। দেখো দেখো সঙ্গে সঙ্গে কি করবা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নয়, 9 কখানা আছে, ছখানা আছে, তাই না? এবার এবার আমরা দেখবো, এর সাথে যোগ করবো 7 তো এখানে রয়েছেই, আর ওপরে এগুলো নিচে যেহেতু সব 7 রয়েছে ওপরে এগুলো যোগ করো। দেখো এখানে তুমি যোগ করো, দেখো এখানে কি করবা, তুমি এখানে আগে 6 আর এই 4 10 10 10 আর এদিকে 8 আর 2 10 20 আর কি 21, 21/7 মানে 3। দেখো তাহলে এর সাথে গুণ করো, দেখো 6 নং 54, দুখানা 9 ভরে দাও, 3 যোগ করে দাও, তাহলে এখানে জাস্ট শুধু 7 হয়ে যাবে, তাই না? 4 আর 3 7 হয়ে যাচ্ছে, মানে 55997। দেখো অপশান 2 এ রয়েছে। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। এই সব শর্ট অঙ্ক কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, এটা কেমন? তারপরে দেখো বলছে এই একটা সংখ্যা দিয়েছে, এখানে 9 ও 3-এর অভিহিত মানের পার্থক্য। অনেকে এই অভিহিত মান মানে কি বোঝে না, জানে না, মানে বোঝে না বলতে কি জানা নেই, সেই জন্য অঙ্কটা হয়তো অনেকে পারবে না, ছেড়ে আসবে, কিন্তু একদম সোজা। অভিহিত মান মানে প্রকৃত মান। প্রকৃত মান মানে আসলে সংখ্যাটা কত, 9 আসলে 9 আর 3 আসলে 3, এদের পার্থক্য বিয়োগফল 3, তার মানে 6 হচ্ছে। 6 অপশান 2 সঠিক উত্তর। অপশান 2, অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। দেখো সবসময় কি করবা, যার মাথায় বাঁ সেটা একটু বেশি করে 2-3 বার লিখে দিবা, কোনো অসুবিধা নেই, তারপরে তুমি যোগ করবা, ঠিক আছে? 6 6 6 সিম্পল যেমন যোগ করো সেরকম যোগ করবা। 7 7 7 8 8 8। দেখো 8 7 15, 15 আর 5 20, 20 আর 6 26, 26-এর 6 হাতে 2, তাহলে এখানে 26 আর 2 28-এর 8 হাতে 2, এখানেও 26 আর 2 28-এর 8 হাতে 2, 2টা এই পাশে চলে আসবে, তার মানে 8খানাই রিপিট হবে, ঠিক আছে? এখানে 6 দেখে কিন্তু ভয় পেও না। দেখো তুমি যদি আরেকটা এগুলো যোগ করতে না, তাহলে কিন্তু এখানে 8ই হতো, বুঝতে পারলে? মানে এই 2টা এখানে চলে আসতো, এই 8টা রিপিট হচ্ছে, মানে 2 পূর্ণ 8-এর মাথায় বার, 2 পূর্ণ পূর্ণ দশমিক থাকলে পরে সেটা পূর্ণ হিসেবে রাখি। মানে দেখো এখানে আমরা কি পেলাম, 2.8-এর মাথায় বার পেলাম। তো এবার যেটা দশমিকের আগে থাকে না সেটা পূর্ণ অবস্থায় রাখতে হয়, আর এখানে ওপরে 8 আর নিচে বারের জন্য 9, এটাই আমাদের উত্তর। অপশান 1। অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি দেখো পরের প্রশ্নে, বলছে যে এই যে ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম। কি বলেছিলাম, কি করবা, এদের পার্থক্য খুঁজে বার করবা, সেটা দিয়ে উপরেরটাকে ভাগ করবা। দেখো প্রথমটার পার্থক্য 4, 4 দিয়ে যদি তুমি 5কে ভাগ করো কত হয়, 1 2 সরি 1 থাকছে, দশমিকের 2 মানে 1 আমি আর ভাগ করছি না, মুখেই বলছি, কেমন? 1.25 হচ্ছে। এখানে পার্থক্য কত, 7 7 দিয়ে 11কে ভাগ করলে কত হয় বলো তো বাস? 7 দিয়ে যদি 11 7 7, আর ওদিকে হচ্ছে 4 মানে 40 থাকছে, 5 7 35, 6 7 42 মানে 5 হচ্ছে 1.5, আর এদিকে এটার মানে এটার হচ্ছে বিয়োগফল কত, দেখো এখানে বিয়োগফল থাকছে কত, মানে 9 থাকছে, 9 9 দিয়ে তুমি যদি 13কে ভাগ করো, 9 কে 9 1 পয়েন্ট, আর ওদিকে মানে 40 থাকছে, 40 তার মানে হচ্ছে 4 নং 36 4। আচ্ছা এদের পার্থক্য দেখো, এদের পার্থক্য হচ্ছে কত, 9 আর এদিকে 1 19, 19 দিয়ে 17কে ভাগ করলে কিন্তু বাস আগেই পয়েন্ট হয়ে যাবে, তাই না? তারপরে যাই হোক কিছু আসবে। আমাদের বলেছে বৃহত্তম কোনটা, বৃহত্তম দেখতেই পাচ্ছ 1.25, 1.5 মানেই তো 50, এটাই বড়, তাই না? 1.4 মানে 40 আর কি, এটা বড়, মানে 2 নম্বরটা বড়, অর্থাৎ 11/18। 11/18 যারা করেছে অপশান 3 তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি পরের প্রশ্নে, বলছে দুইটি সংখ্যার যোগফল দিয়েছে এত, তাদের বর্গের পার্থক্য। দুইটি সংখ্যা তুমি ধরলে, একটা এক্স আর একটা ওয়াই, এদের যোগফলটা 75, বেশ ভালো কথা। বলছে তাদের বর্গের পার্থক্য, মানে এক্স এর বর্গ আর ওয়াই এর বর্গের পার্থক্য মানে বিয়োগফল 300। দেখো এইটুকুনা দেখে আর এইটুকুনা দেখে তোমার মাথায় কি কিছু আসলো? সঙ্গে সঙ্গে বলবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস, দেখো এক্স প্লাস ওয়াই, এই লিখতে মানে কি বলবো, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এটা সমান আমরা 300 বলতে পারি, অবশ্যই বলতে পারি। এটার মান দিয়েছে কত, এটার মান দিয়ে 75, জাস্ট এখানে 75 রাখবা। আমাদের জানতে চেয়েছে যে সংখ্যা দুটির পার্থক্য কত, দেখো এইটাই জানতে চেয়েছে, মানে 75 দিয়ে 300কে ভাগ করলেই আমাদের চলে আসবে। দেখো 75 দুগুণি হচ্ছে 150, তাহলে 4 75 300, 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশান 3। আমি আর ক্যালকুলেশনটা করতে পারলাম না, ঠিক আছে, একটু দেখে নিও, 4 হয়ে যাচ্ছে, মানে অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে যদি আমরা একটু চলে আসি চট করে, দেখো একটু নিচে করে নি, না অসুবিধা হয়ে যাবে। দেখো সঙ্গে সঙ্গে তুমি এদিকে এইসব রুট ফুট থাকলে না এগুলো তুলে দিবা। কি করে তুলবা, এদিকে স্কোয়ার করে দাও, তাহলে এদিকে ওই সমান চিহ্ন, জানোই তো যে এক পাশে যেটা করতে অপর পাশে সেটা, তাহলে রুট ফুট উঠে গেল 1 প্লাস, 1 মিনিট দেখো লেখাটা বসছে না, 1 প্লাস
তোমার এদিকে থাকছে হচ্ছে এক্স আর নিচে থাকছে 144, এটা সমান দাঁড়াচ্ছে তোমার এদিকে 13 13 কত 169 169 আর এদিকে 144, তাই না? এবার এটার সাথে এটা গুণ করে এটা যোগ, তার মানে 144 প্লাস এক্স বাই 144 ইজ ইকাল টু 169/144, এই 4444 এর নিচেরটা কেটে গেল, তাহলে এক্স এক্স সমান তুমি যদি বার করতে হয় তাহলে এটা ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, মানে 169 থেকে যদি 144 চলে যায় কত থাকে 5 আর 2 25 থাকে, এক্স এর মান 25, এক্স এর মান হচ্ছে 25, অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো এবার আমরা একটু জিআইগুলো দেখে নিই। বলছে নিচের প্রদত্ত বিকল্প থেকে কোন শব্দটা এই জিজ্ঞাসা চিহ্নস্থানে বসবে। দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ দাদা, ছাগল বিল্ড, মানে ছাগলের আওয়াজ হচ্ছে বিল্ড, তাহলে কুকুরের আওয়াজ কি বার্ক, বার্ক। দেখো অপশান 3, অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো দর্পণ প্রতিবিম্ব, সঙ্গে সঙ্গে কি করবা দেখো তুমি আগে সঙ্গে সঙ্গে দেখবা দর্পণের ক্ষেত্রে কি হয়, বাঁ দিক ডান দিকে হয়ে যায়, ডান দিক বাঁ দিক হয়ে যায়, তাহলে এই যে তোমার হচ্ছে ডান দিকে এন রয়েছে এটা বাঁ দিকে চলে গিয়ে এটা এরকম হবে, তারপরে ও যা আছে ও তুমি যদি ডান দিক বাঁ দিক করো সেমই থাকে, আয়ের ক্ষেত্রেও তাই, টি এর ক্ষেত্রেও কিন্তু তাই থাকে, তাই না? তুমি শুধু দেখো অপশান থাকলে কিন্তু বস আমাদের পুরোটা সমাধান করার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বলবা এই যে এরকম এন ও আই, দেখো এন ও আই, তুমি যদি দেখো অপশানগুলো এন ও আই কিন্তু একটাতেই রয়েছে, এখানে সি রয়েছে, তাই না? অর্থাৎ অপশান 2, 2 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলো কে কি করেছো, দেখো সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা দাদা পি এর মান দেখতে পাচ্ছি 2, তাহলে পি সমান 2 হবে, তাই না? ই সমান দেখতে পাচ্ছি 4, 4 হবে, এর মান কত এ সমান 1, অর্থাৎ 4 2 4 1, দেখো 2 4 1 দিয়ে শুরু কোথায়, দেখো অপশান দেখলে পরে ইজি, অপশান 4 যারা করেছে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা দেখো অভিধান অনুযায়ী সাজাও, সঙ্গে সঙ্গে বলবো দাদা এমএসসি 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 সবগুলোর মধ্যেই রয়েছে, এবার এখানে এইচ এ আর এখানে এ রয়েছে, তাহলে এই 4 আর 2 এর মধ্যে যে কোনো একটা আগে আসবে, এরপরে বি আর এরপরে আর, তাহলে 2 আগে আসবে, তারপরে দেখো তারপরে তো 4 হচ্ছেই, তাই না? কারণ এ রয়েছে একটাই, দেখো 2 4 দিয়ে শুরু, দেখো তুমি অপশানের দিকে চলে যাবা 2 4 দিয়ে শুরু, দেখো 2 4 দিয়ে শুরু, কেবলমাত্র একটাই অপশান, অপশান 4, অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরে প্রশ্ন, সঙ্গে সঙ্গে দেখা মাত্রই তুমি করে দিবা ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, দেখে নাও নর্থ আর এটা সাউথ। এবার বলছে দেখো অর্জুন দক্ষিণ দিকে মুখ করে আছে, বেশ ভালো কথা, বলছে সেখান থেকে সে পূর্ব দিকে 15 মিটার যায়, পূর্ব দিকে যায়, সে এখন দক্ষিণ দিকে মুখ করে থাক, যখন পূর্ব দিকে যাবে তা তো পূর্ব দিকে ঘুরতেই হবে, পূর্ব দিকে 15 মিটার, এতটা তুমি ধরলে, এতটা, এটা হচ্ছে 15 মিটার। বলছে তারপর সে 20 মিটার উত্তরে, 20 মিটার তোমার হচ্ছে উত্তরে যায়, একটু লেখাটা বুঝে নাও, হ্যাঁ। তারপর 15 মিটার আবার পূর্বে, আবার 15 মিটার সে কি করে পূর্ব দিকে গেল, যার পর তারপর 20 মিটার উত্তরে গেল, আবার 20 মিটার সে কি করলো উত্তরে গিয়েছে, গিয়ে বি বিন্দুতে, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, একটু লেখাটা বুঝে নাও, বি বিন্দুতে পৌঁছেছে তার প্রারম্ভিক স্থান এবং স্থান বিন্দু এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব, মানে এই যে এখান থেকে শুরু করেছিল, দেখো 1 মিনিট, এই যে এখান থেকে শুরু করেছো এইখান থেকে এইটুকু দূরত্ব কত, দেখো তুমি এইটা এরকম সমান করে দাও, এবার তুমি বলো এইটুকু না কত, এইটুকু না কত, সঙ্গে সঙ্গে বলবা এটা তো 20 আর এটা যেহেতু 20 তাহলে এটাও 20, 20 করে 40, এই পাশটা মানে এই পুরোটা হচ্ছে 40, এইটুকু 15, এইটুকু 15, অর্থাৎ এই পুরোটা হচ্ছে 15 15 30। এবার তুমি বলো কি এখানে তুমি কি কি তুমি প্রশ্ন অপশন দেখবার সঙ্গে সঙ্গে অ্যান্সার করবা, কারণ তুমি ট্রিপলেট জেনেছো, ট্রিপলেট আমি বলে দিয়েছিলাম কি 3 4 5, তার মানে 3 মানে কত এখানে 30 হয়েছে, মানে 10 গুণ, 4 মানে 40 হয়েছে 10 গুণ, তাহলে 5 মানে 50 হবে, এখানে এটা তো 5 হবে, 5 মানে 50 হবে, অর্থাৎ অপশান 1, অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, দেখো কে কী করেছো সঙ্গে সঙ্গে দেখো, আগে আমি একটু লিখেই করি, এ ড্যাশ বি, এ ড্যাশ বি ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি, তাই তো? সঙ্গে সঙ্গে দেখো যে কটা আছে অর্ধেক করে নাও, দেখো 1 2, আমি গুনে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 12টা আছে, তাহলে 6টা 1 2 3 4 5 6, এই হচ্ছে 6টা 6টা ভাগ করো, তাহলে এ দেখো এ দিয়ে শুরু, এখানে এ হবে, এরপরে বি, তাহলে এখানে বি হবে। আচ্ছা এবার দেখো এ বি বি এ, এ বি এখানেও তাহলে বি হবে, তারপরে এ আছে এখানে, দেখো এটা এটা আমরা কি করে বার করবো, দেখো তুমি 3টে ভাগ করো, তাহলে অর্ধেক করে দাও, দেখো এ বিবি, তাহলে এখানেও এ বিবি এ বিবি এ বিবি, বলো কি পেয়েছো, বি পেয়েছো, বি পেয়েছো, এ বি বি, অর্থাৎ ডবল বি এ ডবল বি কোথায় রয়েছে, অপশান 4, 4 যেটা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে ওয়েদার, ওয়েদারের মানে কি, দেখো ওয়েদার কোথায় এবং কতবার রয়েছে, ওয়েদার দেখতে পাচ্ছি এই যে ফাইন ক্লিয়ার ওয়েদার, এইখানে লেখা রয়েছে, এটার মানে হচ্ছে এটা, মানে ডোনা লিসা আর পেরু, তাই তো? এর মধ্যে দেখো কোন এই যে 3টে শব্দের মধ্যে কোনটা কেবল একবারই রয়েছে, কারণ ওয়েদার যেহেতু সারা প্রশ্নের মধ্যে একবার দেখেছি, তাহলে এদের যেটা মানে দিয়ে সংকেত সেটা আমাকে একবার দেখতে হবে, যেটা একবার রয়েছে। দেখো ডোনা, দেখো ডোনা কি কোথাও আর আছে, নেই, তার মানে ডোনায় উত্তর, অপশান 1
অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসে দেখো ভালো প্রশ্ন, একটু ছোট করে নিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। দেখো 7 জন শিক্ষার্থী রয়েছে, বেশ ভালো কথা। বলছে শিক্ষার্থী শীর্ষ পদাধিকারী 2 জন একই পদে হয়নি, সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীদের পদ 1 এবং সর্বনিম্ন নাম্বারপ্রাপ্ত 7ম পদ দেওয়া হয়েছে। বেশ ভালো কথা। দেখো মানে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। মানে 1 নম্বরে সে যে আছে সে সব থেকে বেশি নাম্বার পেয়েছে, মানে রোল অনুযায়ী আর কি। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দেখো এখানে ওরা কি বলছে তুমি দেখো, ওরা প্রশ্নটা কি জানতে চাইছে, বলছে কে সবচেয়ে কম নাম্বার পেয়েছে। এবার দেখো তুমি প্রশ্নটা যদি পড়ো, একটু প্রশ্নগুলো কিন্তু পড়ে নিবা, ঠিক আছে, তাহলে আমাদের পুরোটা করার প্রয়োজন হবে না। সঙ্গে সঙ্গে তুমি দেখবা এখানে বলছে যে এস দ্বিতীয় সর্বোচ্চ র্যাঙ্ক পেয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ মানে এস 2 নম্বরে রয়েছে। বলছে পি এর চেয়ে, এবার দেখো আর একটা তথ্য মানে তুমি দেখে নিবা, এখানে বলছে দেখো কিউ পেয়েছে দ্বিতীয় সর্বনিম্ন র্যাঙ্ক, তাহলে 6 নম্বরে রয়েছে কিউ। এবার কিউ এর সাথে সম্পর্ক তুমি খোঁজো, আমাদের চেয়ে সব থেকে কম নাম্বার পেয়েছে, মানে কিউ এর নিচে কি আছে সেটা দেখবো। দেখো কিউ এর নিচে কিউ আর এর চেয়ে কম নাম্বার পেয়েছে, কিন্তু টি এর চেয়ে বেশি পেয়েছে। কিউ যদি টি এর থেকে বেশি পায় তাহলে টি কিউ এর থেকে কম নাম্বার হয়েছে, মানে টি নিচে থাকবে, অর্থাৎ টি হচ্ছে এমন ব্যক্তি যে কিনা সব থেকে কম নাম্বার পেয়েছে। দেখো প্রশ্নটা আমি কিন্তু পুরোটা পড়লাম না, ঠিক আছে, তুমি কিন্তু পড়ে নিয়ে তারপরে করবা, ঠিক আছে। অপশান 1 অর্থাৎ টি যারা করছে তোমাদের সঠিক উত্তর। কোনো পুরোটা ক্যালকুলেশন করার দরকার নেই, মানে পুরোটা সমাধান করার দরকার নেই, আমাদের যে জিনিসটা জানতে চাইছে সেই সম্পর্কটা আমাদের খুঁজে পেলেই হলো। বোঝা গেল বিষয়টা? চলো পরে প্রশ্নে। সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলেই দিয়েছি যে এই যে সংখ্যা শ্রেণীর প্রশ্নে যখনই আর কিছু তোমার মাথায় আসুক না আসুক, তুমি পার্থক্য খুঁজবা, ঠিক আছে। দেখো এদের পার্থক্য তুমি যদি খোঁজো, এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমার হচ্ছে 6, আর এদিকে হচ্ছে তোমার 3, তাই 36 হচ্ছে আর কি। আর এদের পার্থক্য, দুজনের পার্থক্য হচ্ছে 0, আর একটু বড় করে লিখতে পারলে মানে ভালো হতো। যাই হোক একটু বুঝে নাও, 60 হচ্ছে, এখানে হচ্ছে 0, 12 থাকছে, তার মানে 9, 90 হচ্ছে। এদের পার্থক্য হচ্ছে তোমার 6 to 1, তাই তো। এবার এদেরও পার্থক্য তুমি খুঁজো, বুঝতে পারছো কিছু? বুঝতে না পারলে পরে তো সঙ্গে সঙ্গে পার্থক্য খুঁজবে। দেখো এদের পার্থক্য তুমি যদি খোঁজো তাহলে হচ্ছে এখানে 4 আর 2 24 হচ্ছে, তাই তো। আর এখানে পার্থক্য দেখো 30 হচ্ছে, 90 আর 60 পার্থক্য। আর এখানে দেখো 126 আর 90 পার্থক্য কত, দেখো 6, আর এখানে 12 থেকে 9 গেলে 3, মানে 36। এবার তুমি বুঝতে পারছো, দেখো 24 থেকে 6 বেড়ে 30 হয়, তাই না। 24-এর সঙ্গে 6 যোগ করলে 30 হয়, 30-এর সঙ্গে 6 যোগ করলে 36 হয়, 36-এর সঙ্গে যদি তুমি আবার 6 যোগ করো তাহলে হচ্ছে 42। মানে এই যে 126 আর এখানে যে সংখ্যা আসবে তাদের পার্থক্য হচ্ছে 42, মানে 126-এর সাথে 42 যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো কি না। সঙ্গে সঙ্গে বলবা যে 6 আর 2 8, আর 4 আর 2 6, এখানে 1, মানে 168 হলো এই সংখ্যাটা। এবার এই সংখ্যাটা কোনটা, মানে এই 337, আর জিজ্ঞাসার জায়গায় যে সংখ্যাটা হবে তাদের পার্থক্য 168। তার মানে আমরা বলতে পারি যে 337 আর 168 যোগ করলে এই জিজ্ঞাসার সংখ্যাটা পাবো। অবশ্যই বলতে পারি। দেখো 7 আর 8 যোগ করলে এককের ঘরে 5 আসছে। অপশনের দিকে তোমার চোখটা চলে যাবে যে এককের ঘরে 5 রয়েছে, মানে অপশন 4। বিষয়টা আমি পুরোটা করলাম না, মানে তুমি বুঝতে পারলে তো কীভাবে করবা। সবসময় দেখো সংখ্যা শ্রেণীর প্রশ্ন তুমি মানে যেভাবেই পারো সমাধান করতে পারো না পারো, শেষমেশ তোমাকে বলে দিয়েছে যে তুমি পার্থক্য খুঁজে বার করবা, ঠিক আছে। যতদূর না হচ্ছে ততদূর পার্থক্য খুঁজে যাবা। দেখো পরের প্রশ্ন, এ বি, দেখো সি ডি ই এফ জি এইচ আই জে, দেখো আই জে দিয়ে শুরু কোথায় আছে? অপশান দেখলে পরেই সঙ্গে সঙ্গে বলবো অপশান 3, অর্থাৎ 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বলো পঞ্চভুজ কয়টি রয়েছে? পঞ্চভুজ মানে যার 5টি বাহু রয়েছে, ঠিক আছে, 5টি বাহু দিয়ে তৈরি, সেটাই হচ্ছে পঞ্চভুজ। যেমন তুমি যদি দেখো 1 2 3 4 5, এই একটা হলো, বোঝা গেল। দেখো 1 2 3 4 5, এই একটা, দুটো। এবার এদিক থেকে দেখো 1 2 3 4 5, এই একটা, তিনটে, তাই না। এবার দেখো 1 2 3 4 5, চারটে, মানে মোটমাট তুমি এবার গুনে দেখবা যে 6টা হচ্ছে, ঠিক আছে। যেমন আবার তুমি দেখো এইখান থেকে আমরা যদি শুরু করি, এইভাবে যদি ধরি 1 2 3 4, দেখো এইটা হবে এইভাবে 1 2 3 4 5, বুঝতে পারছো? এইভাবে দেখবা 6টা তৈরি হবে, 6টি, অর্থাৎ তুমি একটু দেখে নিও, ঠিক আছে। আমি এখানে মানে ছবিতে ভালো করে অতটা বোঝাতে পারলাম না। অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসি। দেখো কি বলছে এ বি সি ডি ই এফ, তোমার 6জন ব্যক্তি রয়েছে। বলছে সি এফ এর বোন হচ্ছে সি, বেশ ভালো কথা। বলছে বি হলো তোমার হচ্ছে ই এর স্বামীর ভাই, বি হলো ই এর স্বামীর ভাই, ই ই ই এর স্বামী রয়েছে, ই এর স্বামী মানে প্লাস চিহ্ন, তাহলে এ মহিলা হবে যেহেতু, তাই না। ই এর স্বামীর
ভাই, স্বামীর ভাই কে তোমার হচ্ছে বি, তাই তো, ভাই প্লাস চিহ্ন। বলছে ডি হলো এ এর পিতা। আচ্ছা দেখো, তাহলে ডি আর এর মধ্যে সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না, অসুবিধা নেই। এবার দেখো এই যেখানে সম্পর্ক খুঁজে পাচ্ছি সেটা দেখো, এফ এর পিতামহ এবং এফ এর পিতামহ, তাহলে ডি হলো এ এর পিতা এবং এফ এর পিতামহ। এফ এর পিতামহ মানে এফ এর বাবা, তার বাবা হচ্ছে ডি, ডিটা তাহলে এখানে হবে, একটু মানে বুঝে নাও, ঠিক আছে। আর ডি এ এর পিতা, ডি হচ্ছে এ এর পিতা, তাহলে এই জায়গাটায় বসছে এ। এবার বলছে দেখো, বলছে গোষ্ঠীতে দুইজন পুরুষ মানে দুইজন পিতা, তিনজন ভাই এবং একজন মা রয়েছে। দেখো এত কিছু করার আমাদের প্রয়োজন ছিল না, একজন মা রয়েছে মানে মহিলা, আমরা বুঝতে পারছি এই যে ইটা, দেখো ই আর এই যে এইখানে যে প্লাস ব্যক্তি এখানে যিনি রয়েছেন, দেখো এদের মধ্যে স্বামী স্ত্রীর যেহেতু সম্পর্ক, তাহলে এই ইটা এ হচ্ছে একজন মাতা, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর যারা ই করেছে অর্থাৎ অপশন 2 করেছে তোমাদের সঠিক উত্তর। অতটা ভালো করে আমি এখানে তোমাদের মানে করাতে পারলাম না এই কারণেই, মানে বুঝতেই পারছো। আচ্ছা বিবৃতি দেখো কি বলছে, বলছে কোনো কোনো অ্যাপার্টমেন্ট হয় বাংলো, এই ধরলাম অ্যাপার্টমেন্ট। এবার বলছে কোনো কোনো মানে কি, অ্যাপার্টমেন্টে কিছু মানে কোনোটা বা কিছুটা তোমার হচ্ছে বাংলো হচ্ছে আর কি, সেটাই বলছে। বলছে কোনো কোনো বাংলো হয় ফ্ল্যাট, আবার বাংলোর কোনো কোনোটা বা কিছুটা হয় তোমার ফ্ল্যাট, ব্যাস এইটুকুই। বলছে কোনো কোনো অ্যাপার্টমেন্ট হয় ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট আর ফ্ল্যাট এটা কিন্তু কখনোই বিবৃতিতে বলেনি, এখানে রয়েছে এখানে রয়েছে, এটা ঠিক হতে পারে না, তাই না? বলছে কোনো কোনো ফ্ল্যাট বাংলো, অবশ্যই এই যে ফ্ল্যাটের কিছুটা বাংলোর মধ্যে ঢুকেছে মানে কেবলমাত্র 2 সত্য, দেখো কেবলমাত্র 2 সত্য, অপশন 3, অপশন 3 নয়, শুধুমাত্র 2 সত্য, হ্যাঁ অপশন 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, আর কিছু পারো না পারো তুমি পার্থক্য খুঁজে বার করবা, 10-এর পার্থক্য এখানে, 12-র পার্থক্য এখানে, তুমি যদি দেখো 14-র পার্থক্য, তাহলে তুমি বুঝতে পারছো 10, 12, 14, 16, অর্থাৎ 56 আর 16 যোগ করলে যেটা আসছে সেটা, দেখো 2, 5, 6, 7 মানে 72, 72 যে তোমরা যারা করেছো তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। অপশন দেখো অপশন 4-এই রয়েছে 72, কেমন? চলো পরের প্রশ্ন চলে আসি। দেখো এই প্রশ্ন দেখা মাত্রই তুমি, আমি তো বলেই দিয়েছিলাম এই টপিকগুলো কিন্তু হয়ে গেছে, তাই না? সঙ্গে সঙ্গে আগে তোমার ভাগ কোনটা, মানে ভাগ কোনটাকে, কোন চিহ্নটাকে ভাগ বোঝাচ্ছে, দেখো গুণ মানে ভাগ, তাহলে এইটাকে ভাগ করে দাও। দেখো 23 দিয়ে তুমি যদি ভাগ করো, 23 অক্ষে 23 থাকছে, তোমার হচ্ছে কত থাকছে, 9 আর 2 92, তার মানে হচ্ছে 3-এর সঙ্গে 3 4 12, হ্যাঁ 4, 4 23 সঙ্গে তোমার হচ্ছে 92 মানে 14 হচ্ছে। এইটুকু সমাধান করে আমরা কত পেলাম, একটু কেটে দিলাম, হ্যাঁ বস, এইটুকু সমাধান করে আমরা পেলাম 14। প্লাস মানে কি দেখো, মানে কোনটার মানে প্লাস, দেখো সরি আগে দেখে নাও প্লাস মানে কি, হ্যাঁ প্লাস মানে মাইনাস, এই যে মাইনাস চিহ্ন দিলে 7 আছে 7 লিখলে, মাইনাস মানে কি হচ্ছে, মাইনাস মানে ইন্টু গুণ, আর 18-র এবার হচ্ছে 18টা তুমি লিখে দিলে, ভাগ মানে ওরা বলছে যোগ যোগ 41, লেখাটা একটু দেখে নাও। তাহলে গুণের কাজটা আগে করবে, দেখো 18 দিয়ে তুমি যদি 7 গুণ করো, 7 8 কত, 6 আর হচ্ছে 7 5 মানে 126 হচ্ছে, ঠিক আছে। আর এদিকে তোমার হচ্ছে 41 যোগ করতে হবে আর বাদ দিতে হবে 14, তাই তো। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এখানে হচ্ছে 6 আর 1 7, 4 আর 2 6 আর 1 মানে 167 থেকে যদি 14 বাদ দাও তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এখানে 1 মানে 153, 153, দেখো অপশান 4, অপশান 4 তোমরা যারা করেছো তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, সঙ্গে সঙ্গে দেখো একদম ইজি প্রশ্ন, বলছে 2 এর বিপরীতে কোনটা খুঁজে পাবা, তুমি দেখতে পাচ্ছ 3 আছে এখানেও 3, 6 আছে 6, তাহলে 2 এর বিপরীতে কি দিয়েছে, 5 দিয়েছে, 5 একদম ইজি ছিল, অপশান 4, অপশান 4 যারা করেছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, দেখো দেখো এখানে বলেছে এটার সাথে এটা যেরকম সম্পর্ক ঠিক এটার সাথে এখানে যেটা হবে এই খোপে সেই খোপে মানে কোন সম্পর্কটা আর কি, মানে কোন ছবিটা হবে এই নিচের চারটের মধ্যে। সঙ্গে সঙ্গে তুমি এই দুটো যদি একটু লক্ষ্য করো তুমি দেখতে পাচ্ছ যে এখানে বৃত্ত বাইরে, ভেতরে তোমার হচ্ছে ত্রিভুজ, আর এখানে ঠিকটা উল্টোটা হয়ে গেছে, মানে ত্রিভুজটা বাইরে চলে আসে, বৃত্তটা ভেতরে রয়েছে, ঠিক তাহলে এটাও তার উল্টো হয়ে যাবে, মানে স্টারটা চলে আসবে বাইরে আর চার কোণা যে বর্গক্ষেত্রটা ভেতরে ঢুকে যাবে, অর্থাৎ অপশান সি, তাই না? সি যারা করছে, অপশান সি যারা করছে, অপশান সি মানে 4-এরটা, এটা আমাদের উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, বলছে বর্ণমালার প্রথমার্ধটি বিপরীতক্রমে লেখা হলো, প্রথমার্ধ মানে কি, দেখো এ থেকে এম পর্যন্ত এটা হচ্ছে অর্ধেক 13টা, আর এন থেকে বাকি জেড পর্যন্ত বাকি 13টা
মানে টোটালে 26টা বর্ণ, বুঝতেই পারছো। তা বলছে যে বর্ণমালা প্রথম আদ্যটি বিপরীত ক্রমে লেখা হলো। বিপরীত ক্রমে লেখা হলো মানে কি? মানে মানে এমটা চলে আসলো এইদিকে আর এটা চলে গেল এইদিকে, তাই না? তারপরে এবার এর থেকে কিন্তু এখানে মানে এইভাবে গিয়ে এইভাবে তো হয়, আমরা তো জানি। এখান থেকে এন ও পি এইভাবে করতে 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 জেড পর্যন্ত। তা বলছে যে মানে একটা লাইনে করলে পরে পুরোটা ছড়িয়ে যাবে, আমি ভেঙে দেখালাম। তা বলছে এবার আপনার ডান দিক থেকে 19তম বর্ণটি কোনটি? দেখো এই জেড কিন্তু মানে এমটা এখানে, আর যদি একটা লাইনে করো তাহলে জেড এখানে যাচ্ছে, এম থেকে এ পর্যন্ত 13টা, আবার এখানে এন থেকে জেড পর্যন্ত মোটমাট 26টা। তোমার বলছে যে ডান দিক থেকে 19তম, দেখো জেড থেকে ডান দিক থেকে মানে জেডের থেকে আসবে এদিকে, তাই না? জেড থেকে এন পর্যন্ত তোমার হচ্ছে 13টা বাদ হয়ে যাচ্ছে। 13-র পরে 13 যদি বাদ হয়ে যায় তাহলে আমাদের 19 পর্যন্ত যেতে গেলে আর 6 ঘর যেতে হবে। আর 6 ঘর, দেখো 6 ঘর মানে তুমি হাতের করগুনেও বলতে পারবা যে এ এ হচ্ছে 1 নম্বর, তাই না? মানে 6 ঘর মানে দেখো এনের পরে হচ্ছে এ 1 2 3 4 5 6, মানে এ বি সি ডি ই এফ এফ। মানে বুঝতেই পারছো যে কিভাবে করতে হবে এগুলো, অর্থাৎ অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর কিন্তু, ঠিক আছে? দেখো সঙ্গে সঙ্গে তুমি দেখবা জানতে চেয়েছে কি প্রশ্নে কি বলেছে, বলছে তাহলে তাহলে পোষা প্রাণী হিসাবে কাকে পালন করা যেতে পারে? দেখো এই যে শব্দগুলোর মধ্যে ইঁদুর কেউ পোষে না, কুকুর পোষে। কুকুরকে পোষা যেতে পারে, তাই না? মানে পালন করা যেতে পারে পোষা প্রাণী হিসাবে। আচ্ছা কুকুরকে ওরা কি বলছে? কুকুরকে সিংহ বলা হয়, তাহলে সিংহ হয়ে যাবে সঠিক উত্তর। সিংহ, কুকুরের নাম হচ্ছে সিংহ, তাহলে সিংহ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4। দেখো ছবিতে থাকা একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করে রাজু বলল সে হলো আমার। আমার মানে কার? রাজু বলছে, ধরো আমি রাজু, ঠিক আছে? রাজু বলছে সে আমার কন্যা, আমার কন্যা, আমার কন্যার পিতা মানে আমি নিজে পিতার পুত্র, মানে আমার ছেলে আর কি, এখানে ধরলাম। মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবার বলছে এই যে ছেলেটা, এটা হচ্ছে কি ছবি, এই যে ছবির কথা বললাম, ঠিক আছে? এই যে সে আমার, দেখো সে দিয়ে শুরু হয়েছে, সে হলো আমার, মানে ছবিটার কথা বললাম। এবার বলছে রাজু ওই ব্যক্তিটির সাথে কিভাবে সম্পর্কিত। দেখো আমি বারবার করে, দেখো আজকেই তোমাদের ক্লাস করিয়েছিলাম এসব রক্তের সম্পর্কে বলেছিলাম যে যার শেষে যার সাথে সম্পর্কিত কথা বলবে তার কাছ থেকে ধরবা। ব্যক্তিটির মানে ছবিটির, ছবিটির সাথে রাজুর কি সম্পর্ক? ছবিটি কি বলবে? রাজুকে আমার পিতা, পিতা হবে, পুত্র কিন্তু কখনোই করবা না, ঠিক আছে? অপশন 3 এখানে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, দেখো সঙ্গে সঙ্গে বলো মহিলা মা ইঞ্জিনিয়ারিং। দেখো 4টে অপশনের মধ্যে তোমরা যারা অপশন 1 করছো তোমাদের সঠিক উত্তর। কেননা এখানে দেখো আমি একটু বলে দিচ্ছি, মানে যে মা তাকে কিন্তু মহিলা হতেই হবে, এটা মহিলা, এটা হচ্ছে মা। আর ইঞ্জিনিয়ারিং এটা মানে কিছু মা ইঞ্জিনিয়ার হতেও পারে, আবার নাও পারে, আবার হচ্ছে কিছু মহিলাও ইঞ্জিনিয়ার হতে পারে, আবার এমন কিছু ব্যক্তি আছে যারা মা বা মহিলা নয় অথচ ইঞ্জিনিয়ার। বিষয়টা বুঝতে পারলে? অর্থাৎ অপশন 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো এখানে লুপ্ত সংখ্যা নির্ণয়, এটা কি করেছো দেখো, এই দুটো তুমি যদি যোগ করো, দেখো 12 আর 7 যোগ করলে 19, আর এই দুটো তুমি যদি আরেকবার বিয়োগ করো 5 হচ্ছে, এদের গুণফল কিন্তু 95। ঠিক একই রকম এই দুটো তুমি যদি যোগ করো, দেখো কত হচ্ছে, 22 হচ্ছে, আর তোমার এদের বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 6 হচ্ছে। 22 আর 6 তুমি যদি গুণ করো দেখো কত হচ্ছে, 132 হচ্ছে। ঠিক একই রকম এই দুটো তুমি যদি যোগ করো তাহলে পরে হচ্ছে 25, একটু দেখো 1 মিনিট, 25 আর হচ্ছে বিয়োগফল করো, বিয়োগ করলে তোমার হচ্ছে কত? 7 হচ্ছে। তো 7 পজিশন 175, অর্থাৎ অপশন 2। অপশন 2 যা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, দেখো একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 মিনিট করে পিছিয়ে যাচ্ছে, মানে 1 ঘন্টায় ঘড়িটা 5 মিনিট পিছিয়ে যাচ্ছে, 5 মিনিট পিছিয়ে যাচ্ছে। তাহলে তুমি বলো দেখো ওরা প্রশ্ন কি বলছে, এবং বলছে এটিকে সোমবার সকাল 6টায় সঠিকভাবে সেট করা হয়েছিল, এটি আবার পুনরায় কবে সঠিক সময় প্রদর্শিত হবে। দেখো 1 ঘন্টায় যদি 5 মিনিট পিছিয়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 12 ঘন্টায় হচ্ছে তোমার হচ্ছে 60 মিনিট। 60 মিনিট মানে 12 ঘন্টায় 1 ঘন্টা পিছিয়ে যায়, মানে 60 মিনিটকে আমি ঘন্টায় প্রকাশ করলাম, বুঝতে পারলে? 12 ঘন্টায় 1 ঘন্টা পিছিয়ে যাচ্ছে, 12 ঘন্টায় 1 ঘন্টা যদি পিছিয়ে যায় তাহলে দেখো, তাহলে এখানে 12 ঘন্টা হলে পরেই তখনই কিন্তু সেম সময়টা রিপিট হবে। মানে বিষয়টা বুঝতে পারছো? দেখো আমি যদি বলি এখন এখন 6টা বাজে, এখন ধরো 6টা বাজে, তাই না? আমি ধরো বললাম এখন 6টা বাজে, কেউ ধরো বললো কেউ ধরো 12 ঘন্টা কমিয়ে যদি বলে তাহলেও কিন্তু সেই 6টাই বোঝাবে। বিষয়টা বুঝতে পারছো? তাই এখানে আমাদের 12 আনতে হবে। মোদ্দা কথা তুমি মাথায় রাখবে, পুনরায় সঠিক সময় আনতে হলে তোমাকে 12 ঘন্টা হয় আগাতে হবে নাই কমাতে হবে। যেহেতু এই ঘড়িটার একটু প্রবলেমটা কি কমছে, তাই আমরা কমানোর দিকে যাব। যদি ঘড়িটা এগিয়ে যেত তাহলে আগানোর দিকে যেতাম। তাহলে এর সঙ্গে 12 গুণ করবা, 12 গুণ করলে 12 অক্ষে 12 মানে 12 ঘন্টা।
তাহলে এর সঙ্গে 12 ঘন্টা গুণ করলে এর সঙ্গেও তুমি 12 ঘন্টা গুণ করে বলবা 12 12 144, অর্থাৎ 144 ঘন্টা হচ্ছে সঠিক ঘড়ির সময়ের সঠিক সময়। 144 ঘন্টা মানে কতদিন হচ্ছে দেখো, দেখো ঘন্টাকে দিনে প্রকাশ করতে গেলে আমরা জানি যে হচ্ছে 24 দিয়ে ভাগ করতে হয়, তাই না? আচ্ছা 24 দিয়ে তুমি যদি ভাগ করো, দেখো 6 24 হচ্ছে 144, মানে 6 দিন পরে ঠিক সেম টাইমেই কিন্তু এটা আবার রিপিট হবে, অর্থাৎ সোমবার থেকে 6 দিন গেলে পরে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি রবিবার হচ্ছে, হ্যাঁ রবিবারে ওই 6টার সময়। দেখো রবিবার, আগামী রবিবার 6টা, রবিবার 3টে হবে না। দেখো এই যে অপশান এক যারা করছে তোমাদের সঠিক উত্তর যে আগামী রবিবার সকাল 6টায়। চলে আসি পরের প্রশ্নে। বলছে নিম্নলিখিত তথ্যগুলি পড়ুন, ঠিক আছে? কি বলছে দেখো, বলছে ঋতু সুমনের চেয়ে ছোট। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, মানে একটু মানে লেখাগুলো হয়তো অতটা ভালো হচ্ছে না, একটু দেখে নাও। হ্যাঁ বলছে ঋতু সুমনের চেয়ে ছোট, মানে সুমন হবে ঋতুর ওপরে, যে বড় তাকে আমি ওপরে লিখছি আর যে ছোট তাকে নিচে লিখবো, কেমন? বলছে কিন্তু রিনার চেয়ে ছোট, মানে রিনার চেয়ে বড়। রিনা তাহলে ঋতুর থেকে যেহেতু ছোট তাহলে রিনা হবে নিচে, বেশ ভালো কথা। এবার বলছে গায়ত্রী সুমনের চেয়ে বড়, সুমনের থেকে, এই যে সুমন তো এখানে রয়েছে, সুমনের থেকে আবার কে বড়? গায়ত্রী বড়। একটু দেখে নাও, সুমনের থেকে গায়ত্রী বড়, আমি একটু শর্টকাটে লিখছি। বলছে শর্মিলা রিনার চেয়ে ছোট, রিনার থেকে ছোট শর্মিলা, একদম ইজি ছিল, এখানে শর্মিলা হলো। বলছে সবার বড়, এই যে ওপরে সবার বড় যে রয়েছে গায়ত্রী, গায়ত্রী হয়ে যাচ্ছে অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। দেখো বলছে অসমটি চয়ন করুন, দেখো এর মধ্যে কোনটা অসম, একটু ভালো করে লক্ষ্য করলে তুমি বলবা GHST, তাই তো, EFUV, আচ্ছা AVYZ, আচ্ছা তাহলে এটা নিশ্চয়ই আলাদা হবে। দেখো CD, এখানে দেখো WV হয় না, VW হয়, তাই না? তার মানে এটা উল্টো করে দিচ্ছে, অর্থাৎ চারেরটা কিন্তু মানে পৃথক, অর্থাৎ আমাদের এখানে 4 সঠিক উত্তর। চলো আচ্ছা আর প্রশ্ন নেই তাহলে আমাদের। দেখো মক টেস্টটা এইভাবে কিন্তু আমি তোমাদের এখন থেকে প্রত্যেক দিন একটা করে এরকম ফুল মক টেস্ট দেবো, ঠিক আছে? এবার এই মক টেস্ট দেখো আগামীকালও কিন্তু একটা মক টেস্ট পাবে, সেটা কিন্তু করে নেবে এবং আমি সমাধান পর্বটাও আমি তোমাদের চটপট করিয়ে দেবো, ঠিক আছে? সবাই ভালো করে পড়বে, কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে আমাকে জানাবে, ঠিক আছে? জয় হিন্দ।